আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেখে সই করার বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি, বিষয়বস্তু জাতির সামনে উপস্থাপনের দাবি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কারণ জানতে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল, তদন্ত হবে নিরাপত্তা বিষয়েও। আন্দোলনের কারণে 10 দিন বন্ধ থাকায় এমপিওভুক্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শনিবারও পাঠদান, সামনে 4 শনিবার ক্লাস নেওয়ার আহ্বান। ক্যারিবীয় উপকূলে বিমানবাহী সবচেয়ে বড় মার্কিন রণতরী মোতায়েনের নির্দেশ, যুদ্ধের পায়তারা বলে ভেনেজুয়েলার অভিযোগ। এবং মুন্সিগঞ্জের আলদি বাজারের কমল ঘোষের মাঠায় সমৃদ্ধ স্থানীয় দুধের বাজার, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেছে। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কিছুক্ষণ আগে শেষ হয়েছে বৈঠক। এ নিয়ে জানতে আমরা যোগাযোগ করছি জানাতুল বা কেকার সাথে। কেকা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠকের বিষয় বিস্তারিত কি জানতে পেরেছেন, আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রিদিতা। সকাল 10টায় এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছিল। সেই বৈঠকটা বেলা 1টা পর্যন্ত চলেছে। তার মানে প্রায় 3 ঘন্টার মতো ধরে নেওয়া যায় যে বৈঠক হয়েছে। বৈঠকে মূলত কমিশনের পক্ষ থেকে ডক্টর আলী রিয়াজ বা তার টিমের কোনো সদস্য কথা বলেননি। তবে বৈঠক শেষে এনসিপির আক্তার হোসেন, যিনি সদস্য সচিব, তার নেতৃত্বে যে 4 সদস্য বা টোটাল 5 সদস্য এসছেন, তারা কথা বলেছেন। আক্তার হোসেন যেটা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তির দাবি তাদের পুরনো দাবি, সেই পুরনো দাবি অনুযায়ী তারা যে বাস্তবায়নের রূপরেখা যেটা চায়, সেই রূপরেখা যেটা তৈরি করেছে কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই রূপরেখাটা তারা দেখতে চায় সেখানে কি ড্রাফটে কি কি উল্লেখ আছে এবং তাদের দাবি দেওয়াগুলো সেখানে সন্নিবেশিত আছে কিনা, সেই বিষয়গুলো দেখেই তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। এটি একটি দিক। দ্বিতীয় কথা হলো যে তারা বলতে চেয়েছে যে জুলাই ঘোষণা যেটা প্রধান উপদেষ্টা দিয়েছিলেন, ঠিক একইভাবে জুলাই সনদের বাস্তবায়নের যে রূপরেখা সেটার ঘোষণা প্রধান উপদেষ্টা দেবেন এবং একটি বিশেষ আদেশের মাধ্যমে সেটা জারি হবে, গণভোট হবে এবং গণভোটের পরে আগামী নির্বাচনে যারা বিজয়ী হবেন সেই নির্বাচনের পর নতুন পার্লামেন্ট যেটা হবে সেইখানে কিন্তু সংবিধানের মৌলিক এবং জুলাই সনদে উল্লেখিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা সংবিধানের কাঠামোগত বা মৌলিক বিষয়গুলো পরিবর্তনের জন্য তারা বলছেন এবং সেই পরিবর্তন করার পরে কিন্তু সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026। সেটা হচ্ছে সংস্কারকৃত। এই যে একটা দাবি তারা তুলেছেন এবং এই দাবিটা তারা বলছেন যে আমরা আজকে ডিটেল কথা বলেছি, কিন্তু জুলাই সনদের রূপরেখা, বাস্তবায়ন রূপরেখার যে ড্রাফটটা তারা কমিশন কাছে চেয়েছিলেন সেটা আলোচনা হয়েছে, কিন্তু তারা ড্রাফটটা দেয়নি। কিন্তু তারা বলছে যে এই ড্রাফটটা কিন্তু জাতির সামনে উপস্থাপন করা দরকার এবং তারাও যখন জানবেন, এটা জানার পরেই কিন্তু তারা জুলাই সনদে সই করবেন। আর এর পাশাপাশি আর একটা কোশ্চেন ছিল যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কোনো রাজনৈতিক জোটবদ্ধতা হচ্ছে কিনা। সেক্ষেত্রে তারা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে, তবে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি এবং প্রয়োজনে জোট হতে পারে সেই বিষয়টি তারা বিবেচনায় রয়েছে। কিন্তু ঠিক আছে কেকা, ধন্যবাদ আপনাকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কারণ খুঁজে বের করতে শিগগিরই ঢাকায় আসছেন 4 দেশের বিশেষজ্ঞরা। সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা সেটিও দেখবেন তারা। তবে এই ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো এখনো রিপোর্ট জমা দেয়নি। চকর মারিথার রিপোর্ট। 18 অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 8 দিন পর সরজমিন দেখতে বিমানবন্দরে স্বরাষ্ট্র উপদেষ্টা।
পরিদর্শন শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আগুন যদি না নিভাইতে তো সব জায়গায় যেত, ফেল করলো কিভাবে? আগুন চলে গেছে, আগুন তারা নিভাইতে বাট সময় লাগছে। এটা করে 9:30 সময়ের মধ্যে তো তারা করে দিচ্ছে, অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিচ্ছে, 9টার সময় চালু করে দিচ্ছে। দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। আগুনের কারণ তদন্তে বিদেশি বিশেষজ্ঞদের ঢাকায় আসার তথ্য জানান তিনি। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারবে। তবে আগুনের ঘটনার পরপরই গঠিত 3 তদন্ত কমিটি এখনো রিপোর্ট জমা দেয়নি। আমি এটা ব্যাপারে কোনো কিছু জানি না, আমি এর উত্তর দিতে পারবো না। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের কারণে 10 দিন পাঠদান বন্ধ থাকায় পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে কিছু কিছু প্রতিষ্ঠানে শনিবার শিক্ষা কার্যক্রম চলছে। সামনের 4 শনিবার এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জোট। আল মুকসিদের রিপোর্ট। 3 দফা দাবিতে 12 অক্টোবর থেকে টানা 10 দিন ক্লাস পরীক্ষা বন্ধ রেখে অনশন ও অবস্থান সহ নানা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। নভেম্বরে বার্ষিক পরীক্ষার আগে পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে প্রতি শনিবার শিক্ষা কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জোট। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে, আমরা এই কয়টা শনিবার আমরা জাতিকে বুঝাই দিতে চাই যে আমরা শিক্ষার্থীর তারা আমাদের সন্তান, তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলছে সরকার যেহেতু শনিবার ছুটি বাতিল করেনি তাই পাঠদান হয়নি, তবে কিছু কিছু প্রতিষ্ঠানে শনিবার শিক্ষা কার্যক্রম হয়েছে। পরীক্ষার্থীদের বা শিক্ষার্থীদের ক্ষতি যাতে কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায় সেজন্য আমরা সারা দেশের শিক্ষক সমাজ সমিতির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বার্ষিক পরীক্ষা পর্যন্ত প্রতি শনিবার পূর্ণ রুটিনে যাতে ক্লাসের ব্যবস্থা করা যায়। আমরা সেই আলোকে আজকে থেকে আমরা ক্লাস শুরু করছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জোট। আল মুকসির, চ্যানেল আই। ভেনেজুয়েলায় সরকার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টার জল্পনার মধ্যে ওই অঞ্চলের সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ভূমধ্যসাগর থেকে ল্যাটিন আমেরিকা অভিমুখে যাত্রা করছে 90টি জঙ্গি বিমানবাহী মার্কিন রণতরী ইউএস জেরাল্ড ফোর্ড। শুক্রবার মার্কিন সামরিক বাহিনী একজন মুখপাত্র বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ রণতরী ইউএস জেরাল্ড ফোর্ড ও তার সহযোগী স্ট্রাইক গ্রুপ হিসেবে 5টি ডেস্ট্রয়ার ল্যাটিন আমেরিকা উপকূলে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ক্যারিবীয় অঞ্চলে রণতরী মোতায়েনের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, এই অঞ্চলে যুদ্ধের পাঁয়তারা করছে যুক্তরাষ্ট্র। এক সপ্তাহে ইউক্রেনের নতুন 10টি লোকালয় বা বসতির দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দখল করা নতুন লোকালয়গুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেট্রোভস্ক, খার্কিভ এবং জাপোরিজিয়া প্রদেশের। 17 থেকে 24 অক্টোবর পর্যন্ত এই লোকালয়গুলো দখল করেছে রুশ বাহিনী। একই সময় ইউক্রেন বাহিনীর 22টি সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করার দাবি করেছে রুশ সেনারা। গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেন বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল, তবে প্রতিবার সেসব হামলা প্রতিহত করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গাজায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন, গাজায় ত্রাণ বিতরণে ইউএনআরডব্লিউ এর কোনো ভূমিকা রাখবে না। ইসরায়েলি সফরে এক সংবাদ সম্মেলনে রুবিও দাবি করেন, ইউএনআরডব্লিউ এখন হামাসের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। তবে রুবিওর বক্তব্যের জবাবে ইউএনআরডব্লিউ জানায়, তাদের উপস্থিতি গাজায় মানবিক সহায়তার জন্য অপরিহার্য এবং তাদের ছাড়া বিকল্প কোনো প্রতিষ্ঠান নেই। এদিকে যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় গাজার দেইর আল বালা এলাকায় গোলাবর্ষণে অন্তত 2 জন নিহত হয়েছেন। গাজায় এখনো মাটির নিচে চাপা পড়ে আছে অসংখ্য মরদেহ। খাবার ও পানির তীব্র সংকটে দিন কাটাচ্ছেন 20 লাখেরও বেশি মানুষ। জাতিসংঘ বলছে, প্রতিদিন অন্তত 600 ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করা প্রয়োজন, কিন্তু এখনো সেই পরিমাণে ত্রাণ ঢুকতে পারছে না।
মুন্সিগঞ্জের টাঙ্গিবাড়ি উপজেলার আলদি বাজারে মাঠা খেতে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করছেন। চাহিদার কারণে বেড়েছে মাঠার উৎপাদন, ফলে স্থানীয় বাজারে দুধের ভালো দাম পাচ্ছেন খামারিরা। শাইখ সিরাজ জানাচ্ছেন বিস্তারিত। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কাজল নদীর পাশে আলদি বাজারটি মাঠার জন্য এখন বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে এই বাজারের কমল ঘোষের মাঠার খ্যাতি। কোথা থেকে আসছেন? বন্দর। নারায়ণগঞ্জে মাঠা পাওয়া যায় না? আছে। তাহলে এত দূরে এখানে এখন ওই যে সবাই আসে বলে যাদের মাঠা নাই কোনো এরকম, এর জন্যই ভালো আর কি। কোথা থেকে আসছেন? আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? শরীয়তপুর। শরীয়তপুর থেকে? জি। এই আজকে প্রথম আসছেন না আরো আসেন? আরো আসছি। আমি আসছি আজকে ফার্স্ট টাইম। ও আচ্ছা। মালয়েশিয়া থাকতাম, প্রায় সময় আসতে হয় এদিকে, আত্মীয় স্বজনের বাসা আসলে এখানে আসতে হয়। আস্তে আস্তে প্রচলন হইতে হইতে আর কি ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে। কমল ঘোষের মাঠার পরিচিতি থাকলেও বাজারে এখন অনেকেই মাঠা বিক্রি করছেন। অ্যাকচুয়ালি ব্যবসাটা উনি প্রথম শুরু করছে। আচ্ছা। উনি প্রথম শুরু করছে ওনার, উনি ভাইরাল হয়েছে। কমল ঘোষের মাঠাও ভালো, ঠিক আছে, সবার মাঠই ভালোই, ঠিক আছে, কিন্তু আপনার একটু পুরান দেখা মানে একটু জনপ্রিয়তা বেশি, কিন্তু আমরা মোটামুটি ভালোই। আমরা আমার ভাই 35 বছর ধরে করে, তো এই ব্যাপারে আমরা বুঝি। অন্য অন্য জায়গার তো বাজার মাঠাটা অনেক ভালো। মূল্য সংযোজন হওয়ায় স্থানীয় বাজারে দুধের চাহিদা যেমন বেড়েছে, ভালো দামও পাচ্ছেন খামারিরা। কয় মন কিনলেন? 2.5 মন। এই আলদি বাজার থেকে দুধ সংগ্রহ করে, অন্য জায়গা থেকে অন্য দুধ সংগ্রহ করে না। দুধের বাজারে এই কারণে মানে 5 টাকা 10 টাকা বেশি আছে। দুধের বাজারটা এখানকার দুধটা মাঠার ক্ষেত্রে ইউজ করা হয় বেশি। এভাবে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশে কর্মসংস্থানের সমস্যা সমাধান সম্ভব। ঐতিহ্যের মাঠা বা ঘোল শুধু পুষ্টিকর পানি না, এটি দুগ্ধজাত শিল্পকে সম্প্রসারণের জন্য একটা কার্যকরী ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ এই বাজারে এসে দেখা যায়। যদি স্থানীয় পর্যায়ে খাঁটি দুধ এভাবে মাঠা তৈরির কেন্দ্রগুলো গড়ে ওঠে, তাহলে দুধের একটা ভ্যালু অ্যাড করে এই শিল্পটা বিকাশ হবে। মুন্সিগঞ্জের আলদি বাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল। সারা দেশে 8 লাখেরও বেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের 10ম গ্রেডে যোগদানের বিষয়টি উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক বলেছেন, এর মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর সমাধান হবে বলে আশা করা হচ্ছে। রাজধানীতে ইনস্টিটিউট ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অফ বাংলাদেশের 44তম জাতীয় কাউন্সিলে তিনি আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন ভাতার সংকট সমাধানে কাজ করছে পে কমিশন। এহসানুল হক বলেন, সড়ক মহাসড়কের উন্নয়নে বরাদ্দ করা 34,000 কোটি টাকার বাজেটের মূল কাজের দায়িত্ব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। কাউন্সিলে আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন বলেন, সব ঠিক থাকলে 23 ডিসেম্বর আইডিইবি নির্বাচন হবে। প্রকৌশলীদের বেসিক মানে 10ম গ্রেডে যোগদানের বিষয়টা আমাকে অবাক করছে। মানুষ উপরে উঠতে যায়, ওনারা কেন নিচে নামতে জানে বুঝলাম না। আমি যে যাও ওদের সাথে কথা বলবো এবং আমি আশা করি যে এই সমস্যাটা সুন্দর সমাধান হবে। চ্যানেলের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সারোয়ার আজম মানিকের মা রায়জাতুন নাহার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত 2:50 কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল 75 বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত 1.5 মাসে 2বার স্ট্রোক করার পর সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পাকিস্তান সফলভাবে তাদের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট HS-1 উৎক্ষেপণ করেছে। চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়। HS-1 স্যাটেলাইট পৃথিবীর ভূমি, উদ্ভিদ, পানি ও নগর এলাকার স্পট হাইপার স্পেকট্রাল ছবি তুলতে সক্ষম। এই ধরনের স্যাটেলাইট শত শত তরঙ্গ দৈর্ঘ্যের ডেটা সংগ্রহ করতে সক্ষম। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো একে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। সুপারকো এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রযুক্তি কৃষি উৎপাদন, পরিবেশ পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া এটি বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং পরবর্তী ক্ষয়ক্ষতির মূল্যায়নেও সহায়তা করবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর সাফল্যের জন্য পাকিস্তানের প্রকৌশলী ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেন, মহাকাশ গবেষণায় চীনের সঙ্গে পাকিস্তানের সহযোগিতা উদাহরণযোগ্য। এই অর্জন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বড় ভূমিকা রাখবে।
থাইল্যান্ডের সাবেক রানী সিরিকিত মারা গেছেন। তিনি বর্তমান রাজা মহা ভাজিরালঙ্কর্ণের মা। শুক্রবার রাতে ব্যাংককের চুলালঙ্কর্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 93 বছর। রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়। শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রানী সিরিকিত ছিলেন প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদের স্ত্রী এবং দীর্ঘ শাসন আমলে রাজা ও রানীর যুগল নেতৃত্ব থাইল্যান্ডে জনপ্রিয়তা পায়। রানী সিরিকিত 1932 সালে 12 আগস্ট জন্ম নেন। তার জন্মদিনটি থাইল্যান্ডে মাদার্স ডে হিসেবে উদযাপন করা হয়। রানী মা সিরিকিতের মৃত্যুতে থাইল্যান্ডের রাজ পরিবার 1 বছরের রাষ্ট্রীয় শোক পালন করবে। থাই জনগণকে 90 দিন কালো অথবা অনুজ্জ্বল পোশাক পরার অনুরোধ জানানো হয়েছে, আর দেশটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে 30 দিন। নিটল টাটা, কৃষি সংবাদ। আজ মধ্যরাতে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা। এবছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে দাবি করছেন সংশ্লিষ্টরা, তবে জেলেরা বলছেন ভিন্ন কথা। মোর্শেদ আলমের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ইলিশের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেশে 6টি অভয় আশ্রমে শুরু হয় 22 দিনের নিষেধাজ্ঞা। এ সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা বেকার হয়ে অনেকেই এনজিও, সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে ট্রলার, নৌকা ও জাল মেরামত করেন। ঋণের বোঝা মাথায় নিয়ে মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি শেষে নদীর পাড়ে সারিবদ্ধভাবে নৌকা নিয়ে অপেক্ষা করছেন তারা। নিষেধাজ্ঞার সময় শেষ হতেই নদীতে নৌকা ভাসাবেন জেলেরা। আগে তো সাগরের মাছ ধরা, জাটকা মাছ ধরা, ওই জাটকা মাছ সাগরে নিবন্ধন করতে পারতো, তো নদীতে মাছ থাকতো, আর আপনার মনে হয় ইলিশ মাছ ডিম ছাড়তো। এখনো ভরপুর ডিম, এখনো ডিম ছাড়তে পারে না। আরো 8-10 দিন অভিযানটা বাড়িয়ে দেওয়া দরকার, কারণ অভিযান এবার আগে দিয়ে পাইছে। নিষেধাজ্ঞার মধ্যেও নানাভাবে সন্ধ্যার পর থেকেই মাছ শিকার করেছে অসাধু জেলেরা, এমনটি অভিযোগ কিছু জেলের। কিছু ফারিয়ালার মিল করে মনে করেন এই 12 দিন মনে করেন জাল পাইতেছে, মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেয়। স্ত্রী সব আনার আগে যা মনে করেন জেলেরা নামে মনে করেন মাছ দিরা জায়গায় আমগরও বয়া থুইয়া অনে হেগরটা খায় হেগর রাত 1-2 ঘন্টা ইয়া দিয়া দেয়। যেদিনকে ইয়ারা নামবো বরং অফিসার নামবো, এদিনকে এর আগে কয়ে দেয় তোরা জাগিয়া। অন্যান্য বছরের তুলনায় এবছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে বলে দাবি জেলা মৎস্য কর্মকর্তার। উদ্বুদ্ধকরণের মাধ্যমে মোটিভেশন দিয়ে সেটা বোঝাতে হবে যে এই সম্পদটা আপনাদের, এটা রক্ষা করতে পারলে আপনারাই ভবিষ্যতে লাভবান হবেন। জেলেরা সেটা বুঝতে পেরেছে এবং তারা যথাযথভাবে সেটা মেনে চলেছে। আমি জেলেদেরকে ধন্যবাদ জানাই। জেলা টাস্কফোর্স কমিটির যারা ছিল তারাও অনেক পরিশ্রম করেছে। শনিবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরতে প্রস্তুত 50,000-এরও বেশি জেলে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সবুজের সাজে বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে বৃক্ষায়ন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজ অভিযাত্রায় যুক্ত হয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। এমন উদ্যোগ পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। শেখ সালিমের তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ অদিত রিপোর্ট। কালী, নবগঙ্গা, চিত্রা ও কুমার নদীর বয়ে চলা আর বৈচিত্র্যময় পরিবেশ নিয়ে আবহমান বাংলায় অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি ঝিনাইদহ। তবে নির্বিচারে প্রকৃতি ধ্বংস ও বেপরোয়া দখল দূষণে বিপন্ন এই জনপদের বাস্তুতন্ত্র। এমন বাস্তবতায় ঝিনাইদহ চারুগৃহ স্কুলে বাংলালিংকে সঙ্গে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। আমরা এগুলো বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে গিয়ে এগুলোকে পরিচর্যা করব। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আমরা প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। বৃক্ষরোপণে আমি অভিনন্দন জানাচ্ছি প্রকৃতি জীবন ক্লাবকে, যে সুন্দর আয়োজন করেছে। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন সুধীজনরা। আশা করি এটা আরো কন্টিনিউ হবে এবং দেশ আমাদের আরো সবুজময় হয়ে যাবে। যাতে আমরা চাই শুধু না, আমরা অন্তরে আমরা বাস্তবে আমরা এবং সেটা সংরক্ষণ করি। তো এইখানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে আমরা এগুলো দিতে পেরেছি এবং আমাদের যারা প্রকৃতি জীবন ক্লাবের যারা ইয়ুথ স্বেচ্ছাসেবক যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন। অক্লান্ত কাজের মাধ্যমে সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানটাকে আমরা সত্যি করতে পারব। বিপন্ন পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে বৃক্ষায়ন ও পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এই সংবাদ শোনামূল আরো একবার।
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেখে সই করার বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি, বিষয়বস্তু জাতির সামনে উপস্থাপনের দাবি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কারণ জানতে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল, তদন্ত হবে নিরাপত্তা বিষয়। আন্দোলনের কারণে 10 দিন বন্ধ থাকায় এমপিওভুক্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারও পাঠদান, সামনের 4 শনিবার ক্লাস নেওয়ার আহ্বান। ক্যারিবীয় উপকূলে বিমানবাহী সবচেয়ে বড় মার্কিন রণতরী মোতায়েনের নির্দেশ, যুদ্ধের পায়তারা বলে ভেনেজুয়েলার অভিযোগ। এবং মুন্সিগঞ্জের আলদিবাজারে কমল ঘোষের মাঠায় সমৃদ্ধ স্থানীয় দুধের বাজার, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।